আজ বিদ্যাসাগর ইউনিভার্সিটির এম.এ সিলেবাসের রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সুখ না দুঃখ এই নিয়ে আলোচনা করব। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক একজন লেখক এবং প্রাবন্ধিক। তার প্রবন্ধগুলি খুব সুন্দর। তার প্রবন্ধ গ্রন্থগুলির একটি হলো সুখ না দুঃখ। এখানে তিনি বলছেন, আমরা সুখের মধ্যে থাকি না আমরা চিরকালই দুঃখ বিলাসী। শুধুমাত্র রামেন্দ্র সুন্দরই নন, এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও বহু কিছু লিখে গেছেন। বিভিন্ন কবিতাতেও দেখা যায় সুখ বেশি বড় নাকি দুঃখ বড়, এ নিয়ে আলোচনা করেছেন। 1892 সালে মাঘ মাসের সাধনা পত্রিকাতে সুখ না দুঃখ প্রবন্ধটি প্রকাশিত হয়। পরে জিজ্ঞাসা নামক প্রবন্ধ গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। তার লেখনীর যে গুণ তা আমরা এই প্রবন্ধের মধ্যেই দেখতে পাই। এই প্রবন্ধে প্রথমে আছে ভূমিকা, তারপর সুখবাদীদের বক্তব্য, তারপর বিজ্ঞান কি বলেছে বা মানুষের সুখ না দুঃখ সম্পর্কে, তারপর সুখবাদীদের আলোচনা, শেষে রয়েছে উপসংহার, যার শেষ তিনি নিজস্ব একটি রীতিতে রচনা করেছেন। শুরুটা এরকম: মানুষ সুখের জন্য লালায়িত এবং দুঃখকে পরিহার করার জন্যই সর্বতোভাবে যত্নশীল। আমাদের জীবনে এর থেকে বড় সত্য আর কিছু নেই। তার অন্বেষণে যে জৈবিক অভিব্যক্তি বা জৈবিক প্রক্রিয়া চলেছে তাকেই আমরা বলে থাকি জীবন। জীবন আমরা সুখের জন্যই অতিবাহিত করি, সুখকে চাওয়ার জন্য অতিবাহিত করি। সুখ কাকে বলে, এই প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও এর কোনো মানে হয় না বলে প্রাবন্ধিকের মত। সুখ একান্তভাবে ব্যক্তিগত বিষয়। আমার কাছে যা ভীষণ সুখকর, অন্য আরেকটি মানুষের কাছে সেটি সুখকর নাও হতে পারে। তাই সুখের কোনো পরিপূর্ণ সংজ্ঞা দেওয়া যায় না। প্রত্যেকটি মানুষের কাছে সুখের যে সংজ্ঞা তা নানা রকম ভাবে বিস্তৃত। সুখ হলো ব্যক্তিগত সামগ্রী, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার। তিনি বলেছেন, যদিও আবহমান কাল ধরিয়া মানুষের এই চেষ্টা ও সুখ অন্বেষণের নামই জীবন প্রয়াস, তথাপি মানব জীবনের সুখের ভাব অধিক নাকি দুঃখের ভাব অধিক, তাহা এখনো স্থির হয় নাই। বহুকাল হইতে এই প্রশ্নের মীমাংসা লইয়া দলাদলি চলিতেছে। এক পক্ষের কথা, জীবনের সুখের মাত্রা নিশ্চিত অধিক। অন্য পক্ষ বলে, সুখের পরিমাণকে চিরকালই ছাড়াইয়া গিয়াছে। এখানে বলা যায় যে প্রত্যেকের কাছে সুখ ও দুঃখের অনুভূতিটা আলাদা রকমের। যারা জীবনে সবসময় সুখ পেয়েছে তারাই তো বলবেন জীবন তো সুখের, আর যারা জীবনে দুঃখ কষ্ট ছাড়া সুখ কমই পেয়েছেন তারা তো বলবেন যে জীবন দুঃখেরই একটা অংশ। এটাই স্বাভাবিক। এই প্রবন্ধের মূল সমস্যার কথা যেখানে বলেছেন প্রাবন্ধিক, সেটা হলো, বলা বাহুল্য, যুক্তির ভার কোন পক্ষে গুরুতর তা স্থির করাই প্রধান সমস্যা। নীতির কাঁটা কোন দিকে হেলিয়া আছে তাহা ঠিক দেখিবার উপায় থাকিলে এতদিন মীমাংসা হইয়া যাইত। নির্দিষ্ট মতেরও কোনো মূল্য নেই। সুখবাদীদের বক্তব্য সম্পর্কে প্রাবন্ধিক বলেছেন, জীবনে সুখই অধিক, জীবনের অস্তিত্বই তার প্রমাণ। জীবনে সুখ না থাকলে, অর্থাৎ সুখের মাত্রা অধিক না হলে মানুষ বাঁচিতে যাইবে কেন? মানুষ যে বাঁচিতে চায়, অবশ্য দু চারটা আত্মঘাতী বর্জন করিয়া দুঃখের ভাগ অধিক হইলেই মানবের জন্য দড়ি কলসির যোগান এতদিনে বিরাট ব্যাপার হতো। বসুধা এতদিনে জীবহীন মরুভূমিতে পরিণত হতো। মানুষের জীবনে যদি সুখ না থাকে তাহলে মানুষ বাঁচতে চাইবে কেন? জীবন যদি সতত দুঃখময় হয় তবে এতদিনে পৃথিবীতে জীব জগৎ বলে কিছুই থাকতো না। ধর্মের পীড়ন, নৈরাশ্য, অসম্ভব কষ্ট, যন্ত্রণা, নিরীহের পেষণ, এই সমস্ত কিছুর ওপর সাধারণভাবে মায়া, মমতা, দুঃখ, সুখ, আনন্দ ইত্যাদি জিনিসগুলো তো আছে। সে কারণেই মানুষ আজও বেঁচে রয়েছে। না হলে এটা কখনোই সম্ভব হতো না যে একটা সুখবাদী মতন মত। সুখবাদীরা আধুনিক কালে এক ধরনের ধর্মশাস্ত্রের কথা বলেছেন। পৃথিবীতে
সুখকর যা কিছু তাই হলো ধর্ম, আর দুঃখকর যাই কিছু তা হলো অধর্ম। তাই তারা দুঃখকে মেনে নিচ্ছেন বটে, তবে তারা বলছেন দুঃখ না থাকলে কখনোই জীবনের অভিব্যক্তি ঘটতো না। কিন্তু সুখ বলতে কেবলমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য সুখই বা সুখ একথাও কখনো বলা যাচ্ছে না। বলা হচ্ছে মানুষ জীবনে মনুষ্য জীবন ও সমাজের উন্নতি সাধন করে যা কিছু, সেটাই হচ্ছে সুখ। সুখবাদীরা একেই সুখ বলেছেন এবং প্রাবন্ধিকও একেই সুখ বলেছেন। সুখ যদি না থাকতো তাহলে তবে নিঃসন্দেহে মানুষের জীবন বর্ধনের যে প্রয়াস তা কমে যেত, অধর্ম স্থান করে নিত। যেহেতু আমাদের জীবনে অধর্মের কাঁটাটাই সব থেকে উপরে নয়, তার মানে মানুষ মোটামুটি ভাবে সুখী। প্রাবন্ধিক বিজ্ঞানের বেশ কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই এসেছে ডারউইনের নাম। তার থিওরি অফ এভলিউশনে বলা হচ্ছে পৃথিবীর ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তিত হয় এবং আমাদের চারপাশে সমস্ত কিছুকে তারা নিজেদের ক্ষমতার মধ্যে অধিকার করে নিতে পারে। নিজেদের বেঁচে থাকতে হলে অন্য জীবজগতের ওপর নির্ভরশীল হতে হয়। এই বিষয়টিকে প্রাবন্ধিক বলেছেন, যদি এমন ভাবে মানুষের জীবনযাত্রা এগিয়ে চলে তবে সুখ কোথায়? সেখানে তো হিংসা, রক্তারক্তি এই বিষয়টিই প্রাধান্য পায়। এটাই যদি উন্নতির উপায় হয় তাহলে সুখ কোথায়? একই সাথে হার্বার্ট স্পেন্সারের তত্ত্ব এক্সিস্টেন্স অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যা কিনা ফিট সেই এই পৃথিবীতে বেঁচে থাকবে, বাকি সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। একথা ভেবে আমাদের প্রাবন্ধিকও বলেছেন এখানে সুখ কোথায় রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আলফ্রেড ওয়েলসের তত্ত্বে আসছেন, যেখানে ভীষণ ক্ষেত্রে ক্লেশের অস্তিত্বে একেবারে লোপ করে দিতে চাহেন। জীবজগতে রক্তপাত, হিংসা আছে, কিন্তু ক্লেশ নেই, কারণ আজ থেকে যে দেখেছে তারই কষ্ট অনেক বেশি। সে কারণে আমাদের এই প্রকৃতি সেই সময় হয়তো বোধ বুদ্ধি সমস্ত কিছু লোপ করিয়ে দেয়, যে কারণে যে মার খায় সে অতটা অনুভব করতে পারে না যতটা দূর থেকে যারা দেখে তারা যতখানি কষ্ট পায়। এখানে দুঃখ লাঘবের একটা বিষয় আসছে। দুঃখ আছে বলিয়াই তো সুখ আছে। একের অস্তিত্ব অন্যের সাপেক্ষ। আবার দুঃখ থেকে মুক্তির চেষ্টাই তো অভিব্যক্তি। কাজেই দুঃখ অস্তিত্বহীন বলতে গেলে বর্তমান জীবন দ্বন্দ্বমূলক অভিব্যক্তির প্রতিবারই ভিত্তিহীন হয়ে পড়ে। তিনি বলছেন সংসারে সুখকে খুঁজতে হয়, কিন্তু দুঃখ সমপরিমাণে সমভাবে রয়েছে। এটি দুঃখবাদীদের প্রসঙ্গে প্রবন্ধে বলেছেন। পরোক্ষভাবে বলতে গেলে বলতে হয় দুঃখ বড় সুলভ। আমাদের পৃথিবীতে এখনো গরিব অজ্ঞানী কষ্ট সহ্য করে রয়েছে। অধার্মিক তাদের সংখ্যা সুখে যারা রয়েছে তাদের চাইতে অধিকাংশই বেশি। যাকে জীবনের অভিব্যক্তি বা সুখ বলা হচ্ছে তার কামনা করা হচ্ছে এই দুঃখের মধ্যে থেকেই। এই কামনার অর্থ কি? তার অর্থ বর্তমানে অভাব দূরীকরণ। অভাব আসছে কোত্থেকে? অবশ্যই দুঃখ থেকে। সুখের কামনা কেন করছি? কারণ আমরা সবসময় দুঃখের মধ্যেই বাস করছি। এই দুঃখ থেকেই সুখের দিকে যাত্রা করছি। একেই বলা হচ্ছে অভিব্যক্তি। তাই প্রাবন্ধিক বলছেন যেখানে অভাবের শেষ সেখানেই জীবন প্রবাহ রুদ্ধ। অভাবের পরম্পরাতেই জীবন লীলা। বাঁচবার ইচ্ছে, সুখের ইচ্ছে, উহা দুঃখ থেকে নিষ্কৃতির ইচ্ছে। তবে নিষ্কৃতি ঘটে না, জীবন দুঃখময় হয়, যেহেতু জীবন জীবনই। তাহলে কি সুখ কোথাও নেই? সেই সম্বন্ধে বলেছেন প্রাবন্ধিক, সুখ যত স্থায়ী হয় তত কমে, দুঃখ যত থাকে তত বাড়ে। এমনকি অতিরিক্ত সুখ দুঃখ হয়ে দাঁড়ায়। দুঃখকে সুখ হইতে কখনো দেখা যায় না। রবীন্দ্রনাথও তার পাগল প্রবন্ধে বলেছেন, সুখ যদি থাকে এত সেটি আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ সেটি আমাদের অভ্যেস হয়ে দাঁড়ায় এবং তাই এক সময় দুঃখে পরিণত হয়। সুখ নেই এমন কথা বলা যায় না।
সুখ রয়েছে। মানুষের মধ্যেই এই বিষয়টা পরিব্যাপ্ত, যে এই বিষয়ে টানাপোড়েনকে নিজের মধ্যে গ্রহণ করতে পেরেছে, নিজের শক্তি দিয়ে বেরোবার চেষ্টা করতে পেরেছে, সে তত বেশি উন্নত হতে পেরেছে এবং মানসিকভাবে, সামাজিকভাবে, সর্বতোভাবে উন্নত হতে পেরেছে সে। সেই যে উন্নতি, তাকেই বলা হচ্ছে জীবনের অভিব্যক্তি। যার চেতনা নেই তার তো নিঃসন্দেহে দুঃখ নেই। সেই জন্য সাধারণ জীব জগৎ থেকে মানুষ অনেক বেশি উন্নত। যারা যত বেশি উন্নত, তাদের নিঃসন্দেহে দুঃখও অনেক বেশি। এখানে গুপী গাইন বাঘা বাইনের একটা গানের লাইন রয়েছে, এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসাঠাসি, তারও ভয় যেন সেও সুখী নয়। অর্থাৎ যার যত বেশি আছে তার দুঃখও তত বেশি আছে। মানুষ বাঁচিয়া আছে, বাঁচিতে চায়, তাতে সুখের প্রমাণ হয় না, তাহাতে প্রকৃতির শক্তির নিকটে মানুষের পূর্ণ অধীনতা প্রমাণ করে মাত্র। মানুষ অন্ধ শক্তির বশে ঘুরিয়া ঘুরিয়া মরিতেছে, এ ফাঁদ এড়াইতে গিয়া ফাঁদে পড়িতেছে, দুঃখ এড়াইতে গিয়া দুঃখে পড়িতেছে, তথাপি তাহার জ্ঞান হয় না, তথাপি সে বাঁচিতে চায়, প্রকৃতির হাতে ক্রীড়ার পুতুল মাত্র। ইহার প্রধান রহস্য, বুদ্ধিমান যে সেই আত্মঘাতী, সে যে প্রকৃতিকে ঠকায়। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের শেষ অংশে আছে, একটি ভালোবাসার পাঁক থেকে বেরিয়ে আরো একটি পাঁকে আমরা জড়িয়ে পড়ি নিয়তভাবে। এই দুঃখ যন্ত্রণা কোনো শেষ নেই। শেষ অংশে লেখক বিখ্যাত কিছু দার্শনিকদের কথা বলেছেন শোপানহাওয়ার, হার্ডম্যানের কথা, যাদের এককালে দুঃখবাদী বলে মনে করা হয়। বলেছেন গৌতম বুদ্ধের কথা, যার দর্শনের কথা। বারবার একটা কথাই বলা হচ্ছে, দুঃখ রয়েছে, তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না, কামনাকে বলিদান দাও। এরপর তিনি কাব্যের জগতে প্রসঙ্গে এসে বলেছেন, কাব্যশাস্ত্র দর্শনশাস্ত্র থেকে কিছুটা হলেও আলাদা। যেমন রামায়ণ এমন একটা কাব্য যা কিনা দুঃখের কাহিনী বহন করে নিয়ে চলে, শ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত। কিন্তু সেখানে বৈরাগ্যের কথাই শেষ না। দর্শনে যেখানে দুঃখবাদীদের মতে রামায়ণ বা শেক্সপিয়ারের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা বা ক্যানিসনের লেখা, সেখানে বলা হয়েছে দুঃখই শেষ নয়, দুঃখ থেকে উত্তরণ মন্ত্রই প্রধান কথা। অর্থাৎ বৈরাগ্যের মধ্যে জীবন সমাপ্ত করাই আসল কথা নয়। এই সমাজ জীবনে কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলিকে পালন করে যাও এবং দুঃখ থেকে সুখের রাস্তায় যে এগিয়ে যাওয়া, এটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শেষে গিয়ে প্রাবন্ধিক বলেছেন, তোমাদের ব্যক্তিগত বৃত্তি প্রকৃতির উদ্দেশ্যে নহে, জাতীয় জীবনের বুদ্ধিই তাহার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্য যখন তাহার খেয়াল হইবে নিষ্ঠুরভাবে, তখনই তোমায় বলিদান দিবে। যদি তুমি সুপুত্র হও, নিজের ভাবনা না ভাবিয়া প্রকৃতির কাজে সহায়তা করো, তবে তোমার নিঃসন্দেহে উন্নতি হইবে। মূল কথা পুরস্কারের আশা নয়। ভালো ছেলে হও তো বিহিত বিধানের কাজ করো, বৈরাগী হইও না। প্রকৃতির এমনই উপদেশ, মীমাংসা হইল না। নিরপেক্ষ দুই দিক দেখাইতে গিয়া লেখক যদি অজ্ঞাতসারে কোনো দিক বেশি টানিয়া থাকেন, পাঠকরা মার্জনা করবেন। একথা নিঃসন্দেহে বলা যায় যে তিনি দুঃখের কথাই একটু বেশি অধিকভাবেই বলেছেন, এবং যা বলেছেন তা নিঃসন্দেহে সত্য। সে বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। এই প্রকৃতিতে আমাদের থাকতে হয় ক্রমাগত লড়াই করে ভালো থাকার জন্য। এই লড়াই থামিয়ে দিলেই, বৈরাগ্য নিলে, সে জীবন কখনোই সার্থক হবে না। নিজের দায়িত্ব, নিজের কর্তব্যকে এগিয়ে নিয়ে যেতে হবেই। যে পারবে সেই ততটা উন্নত হতে পারবে, তারই জীবনে অভিব্যক্তি ঘটবে। লেখক যতই দুঃখবাদীর দিকে একটু বেশি ঝুঁকুক না কেন, তবুও তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। এটাই একজন আসল প্রাবন্ধিকের কাজ। তিনি তার এই প্রবন্ধে আমাদের জীবনের সাধারণ কথাই বলেছেন।